স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন সিনিয়র সাংবাদিক এম আজিজ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণীর জ্ঞানীগুণীরাই দেশের অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা তৃণমূলের ক্ষমতায়ন চায় না। এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননাপত্র ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুদকের করা মামলার চার্জ গঠনের দিন আদালতে লোহার খাঁচায় ডক্টর ইউনূস সহ 14 জন অভিযুক্তকে রাখায় ক্ষোভ জানালেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। তিনি বলেন, দেবদেবীর অভিশাপে তার এই অবস্থা। আর ব্যক্তিগত টার্গেট করে ডক্টর ইউনূসকে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। এই মামলায় 12 জুন অভিযোগ গঠনের আদেশ দেবে আদালত। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে। তিনি অপরাধ করলে এই বিষয়ে সরকার কোনো ধরনের আপোষ করবে না, এমনটা জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাই লুট করছেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে সরকার এসব রক্ষী তৈরি করেছে বলে অভিযোগ তার। দেশের অস্তিত্ব রক্ষায় সরকার হটানোর আহ্বান জানান তিনি। 53 বছরের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চায় টিআইবি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মত জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পরামর্শ দেন নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর। আর চলমান প্রকট রাজনৈতিক বৈরী মনোভাব দূর করতে দলগুলোকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। ছাড়পত্র পেয়েও 17,000-এর মতো কর্মী কেন মালয়েশিয়া যেতে পারেনি, এর কারণ খুঁজে বের করতে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবেন এবং প্রয়োজন হলে কর্মীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। তাইমুর, এসব খবরই গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। স্টুডিও আলোচনা শুরু করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় বেনজির আজিজ আহমেদ, সাবেক 2 সেনাপ্রধান এবং পুলিশের আইজি। একটি মন্তব্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন বলেন, দোষী হলে বেনজিরকে এখন বিদেশ থেকে ধরে আনা হবে, দেশে আসতেই হবে, তাহলে বিদেশে চলেই গেল কিভাবে? এখন ধরে আনার প্রশ্নই আসে কেন? আর এই যে ধরে এনে বিচারের এই অতীত নজির তো তেমন নেই বাংলাদেশে, কি বলবেন আপনি? আচ্ছা, দেখুন, তার চেয়ে বরং মানে আলোচনাটা যদি আরো আগের থেকে শুরু করেন। বেনজির হলো আমাদের বোধহয় 20-25 জন আইজিপি এই দেশে ছিল। 20 জনের কম হবে না, হয়তো 50, 52, 53 বছরে। এর অনুমান 27 জনের মতো, হ্যাঁ, এরকম 20-এর বেশি হবে। তো এর মধ্যে একজন। তো এই যে ক্ষমতার দাপট, হ্যাঁ, এটা হয়তো একটা সীমা অতিক্রম করে গেছে। কিন্তু এই গত 53 বছরে এরকম ক্ষমতাবান আরো বহু লোক ছিল। মানে আমরা যদি বলি, শুধু কেবলমাত্র বাহিনী, একটা চাকরির প্রধান, একটা বাহিনীর প্রধান, এর বাইরে গিয়েও আমাদের সিভিল প্রশাসন, ইভেন রাজনীতি, বিভিন্ন জায়গায় এই ধরনের দাপটে আরো বহু লোক ছিল। এখন আলোচনাটা হচ্ছে বেনজিরকে নিয়ে, কারণ বেনজির এই সরকারের আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনার, ঢাকা র্যাবের প্রধান এবং ছিলেন। তো এখন বেনজির যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়ে থাকে, তো একদম এই সরকারের উপর কোনো দায় বর্তায় না, এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি না। কারণ এই সরকারের আমলে ছিল এবং সরকারের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হবে না যারা বলে, এদের সাথে আমি ডিফার করি। অবশ্যই সরকারের ভাবমূর্তিতে এটা একটা বড় ধরনের ক্ষতি তো করবেই। এটা হলো, আমি বলবো যে এটার খারাপ দিকটা, যে আগে ছিল অন্যকে করছে, কিন্তু এটা হলো খুব কারেন্ট আমাদের সামনে আছে। আবার একই দিক থেকে
এটা যদি একটা থ্রেট হয় এই গভর্নমেন্টের, বা যেহেতু আমাদের গভর্নমেন্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের একটা রাজনৈতিক দল এই সরকার পরিচালনা করে, তো রাজনৈতিক দল এটার কোনো মানে ধোঁয়াশোয়ার বাইরে থাকবে আমি এটা বিশ্বাস করি না। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে কিছুটা দায়িত্ব নিতেই হবে। অবশ্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে বলছেন যে আসলে আগে কেন জানানো হলো না, বা মিডিয়াকেও বলছেন যে মিডিয়াতে কেন আসলো না, বরাবর সারা পৃথিবীতেই এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত হয় ক্ষমতায় যখন থাকে তখন এগুলো কোনো মিডিয়াতে ওইভাবে আসেও না। তারপর মিডিয়ারই আমি ধন্যবাদ দিব, কারণ মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক জানি, অনেক অনেক এই যে বেনজিরের ঘটনাটা, এই সে এত সম্পদের মালিক, শত শত বিঘা জমির মালিক, এগুলো কিন্তু একটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি। ইভেন একইভাবে এ তো বাইরে আসছে এখন বলতেছে, ইভেন দেখুন যদি বলেন বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু না কি জানি একটা, তো সে তো তার অপকর্ম, তারও তো এরকম জাহাজ কয়েকটা জাহাজের মালিক হয়ে গেছে, 150 কোটি টাকা 200 কোটি টাকার সম্পত্তি একদিনে কিনে ফেলছে, এই কাহিনী ওরও আছে। তো এখন ও তো পালাই গেছে, কিন্তু আব্দুল হাই বাবলুর বিরুদ্ধে তো 56টা মামলা চলমান আছে। আমি তো এখনো আব্দুল হাই বাবলুর অ্যারেস্ট, আমি এখন বিদেশ চলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে কিনা জানি না, কিন্তু তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। তো আমরা প্রায় বলি আর কি যে যখন চলে যায় তারপরে খুব তোড়জোড় দেই, তো সেটা সরকারি যে সকল সংস্থার দায়িত্ব ছিল নজরদারি, সেটা হয়নি। আবার আরেকটা হচ্ছে যে মামলা হওয়ার পরে মামলা এখনো রেগুলার মামলা এখনো হয়নি, কোর্ট থেকে যে একটা তার বিরুদ্ধে ইনজাংশন আসবে যে বাইরে যাওয়ার, সেটাও হয়নি। তো এইটা এই সুযোগগুলো হয়তো নিয়ে থাকতে পারে, কিন্তু তারপরেও সে যদি আমাদের যে সকল দেশে সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে কিন্তু ওই আসামিদেরকে নিয়ে আসার ব্যবস্থা কিন্তু আছে অনেক দেশে, মিডল ইস্টের অনেক দেশ থেকেও আনা হয়, হয়তো আমেরিকার থেকে আনা যায় না। আমেরিকা ইউরোপের ওরা এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, দুর্নীতি বিরোধী অভিযান, এই সব কিছুকে সমর্থন করে, আত্মসংস্থান করে, কিন্তু আবার ওদেরকে জায়গাও দেয় সেভাবে ইংল্যান্ডে। তবে এই জন্য তো প্রশ্নটা উঠেছে লোকচক্ষুর আড়ালে যে চলে গেল তাকে দেশে ফিরে যাওয়া, ঠিক আছে একজন চলে গেল, এরকম আরো কাছাকাছি আরো দেশে রয়ে গেছে। আর এই পুলিশের মানে এডিশনাল এসপি টিএসপি এরকমও তো কয়েকটা নাম আসছে যারা শত শত বিঘার জমির মালিক আছে, তাই না? এটা একটা চলে গেছে, এখন কি কারণে গেছে এটা আই এম নট শিওর, বাট আমি বলছি গভর্নমেন্টের জন্য এটা হলো থ্রেট, এক ধরনের যে সুনাম বিনষ্ট হওয়া। আবার এটা অপরচুনিটি অলসো ইন দ্যাট সেন্স যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে যে জিরো টলারেন্স দুর্নীতির প্রতি, অথবা দুর্নীতিবাদ যত ক্ষমতাবানই হোক এটা আমরা বিচারের আওতায় আনবো। হ্যাঁ, এটা অবশ্য আমাদের এখানে এই ক্ষমতাবানরা ক্ষমতাকে অপব্যবহার করার কাহিনী তো আজকের না, এটা 53 বছর যাবতই আছে। কিন্তু এইভাবে বিচারের আওতায় নিয়ে আসার যে ব্যাপারটা, এটা হয়তো ইদানিংকালে আমরা কিছু দেখতে পাচ্ছি, এবং এটা যদি করতে পারেন মানে এটা একটা সুযোগ গভর্নমেন্টের জন্য বা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যে যত ক্ষমতাবানই হোক সেটা যে বিচারের আওতায় আসে, অথবা দুর্নীতি যে বিচার হতেই হয়। এই জায়গায় একটি প্রশ্ন তোলা হয় যে ক্যাসিনো কাণ্ডের সময় আমরা দেখেছিলাম খুব ধরপাকড়, কিন্তু দিন শেষে কিন্তু খুব একটা যারা কি বলবো অপরাধী যারা বড় বড় তাদের খুব কয়েকজনের জেল হয়ে গেছে, আর বাকিগুলোর মামলা চলতেছে। আমাদের এখানে যে প্রসেসটাই এরকম, মামলা, তারপরে ক্যাসিনোর যে মামলাগুলো হয়, তো মামলাগুলোর আমাদের ক্রিমিনাল প্রসিডিউর ইয়ে অনুযায়ী তো জামিনযোগ্য। একমাত্র খুনের আসামি বা সে আরো বের হয়ে আরো খুন করতে পারে, এর না হলে তো আপনি জামিন পেতে নাকি অধিকার, তো আপনি কোর্টেই তো এগুলো জামিন দিয়ে বসে আছে। ইভেন একই অবস্থা তো আমাদের এই যে সবচেয়ে যেখানটায় আমরা এখন এই দুর্নীতি, ডলার সংকট যেগুলো কথা বলি, মূল সংকটটা কোথায়? আমি যদি বলি কোর্টের মাধ্যমে বিরাট সংকট, আমরা লক্ষ লক্ষ কোটি টাকা এই কাস্টমসের আটকা আছে। আমরা যে সকল ইম্পোর্টাররা বিদেশ থেকে জিনিস নিয়ে আসে, যখনই একটা ভুয়া তথ্য দেয় অথবা যে কোনো কারণে হোক, ট্যাক্সের কোড তৈরি হয়, যখন এটা আটকায় তখন হাইকোর্ট থেকে রায় দেয় মালটা ছেড়ে দেওয়া হোক, আর নিষ্পত্তি হলে এইভাবে হাজার হাজার কোটি টাকা কোর্টের মাধ্যমে আটকা আছে। আমরা তো সব জায়গাগুলো চিহ্নিত করি, আমাদের বোধহয় সে কেবল কাস্টমসে আর এখানে টাকা গোলমালটা হচ্ছে, গোলমাল তো আমাদের কোর্ট কাছারি তো আছে।
এই মামলাগুলো নিষ্পত্তি হয় না, কোনোদিন নিষ্পত্তি হয় না। ওই ইম্পোর্টার মালামাল এনে বিক্রি টিক্রি করে সে আবার বিদেশে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু ট্যাক্সটা ভ্যাট ট্যাক্স আদায় করে। এই জায়গাগুলো আবার পরে আলোচনায় আসছে। জি, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এই যে সুনাম তো বিনষ্ট হয়েছেই, প্রফেসর ডক্টর মিজানুর রহমান বলছেন, কিন্তু এই যে সরকারের একটি বার্তা যে কাউকে প্রোটেকশন দেয়া হবে না, জিরো টলারেন্স, আর দিন ভর্তি একটি প্রশ্ন ছিল যে বেনজিরকে দিন শেষে দেশ ত্যাগ করলো কিভাবে, করতে সাহায্য করলো কে? ধন্যবাদ আপনাকে। মিজান ভাই কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, সুতরাং আমি তার সাথে কিছু অ্যাড করি। আমরা আপনার ইয়াবার বিরুদ্ধে ক্র্যাকডাউন দেখেছি, যখন বদি নিয়ে মারাত্মক বিতর্ক সারা দেশব্যাপী, তখন তার ওয়াইফকে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে, বিকল্প কিন্তু বদি। খেয়াল করেন, ক্যাসিনোতে রাঘব বোয়ালকেও ধরা পড়ে নাই, সম্রাট হচ্ছে সবচেয়ে বড়, আর শামীম এর উপরে কিন্তু ছিল। যুবলীগের চেয়ারম্যান সাহেবকে সরাই দেওয়া হয়েছে, আত্মীয়, মনে রাখেন কথা। এবং ক্যাসিনোর থেকে আমাদের সাংবাদিকও 4-5 জনের নাম আসছে, আর অন্য কাউকে ধরা হয় নাই। অল্প কয়েকজনকে শিকন্ডি বানায় ক্যাসিনো খতম। ক্যাসিনো আইনও ছিল না, ব্যবসাটা চলছে, পুলিশ পাহারা দিয়ে ক্যাসিনো চালাইছে। তখন ডিএমপি কমিশনার থেকে আইজি তারাও ছিল। আমরা যতটুকু জানি তখনকার সিচুয়েশনে সরকারি দলের লোক, পুলিশের লোক, এমনকি 2-4 জন সাংবাদিকও ছিল, 4-5 জন, সবাই এখানে চাঁদাবাজি করছে। 4-5 জন জেল খাটতেছে, আবার ছাড়াও পাবে হয়তো, বোঝা যাচ্ছে। এরপরে ধরেন এই সম্প্রতি নিউজ, প্রায় 20,000-এর মতো মালয়েশিয়ার শ্রমিক যেতে পারলো না। এখানে 4 জন এমপি ইনভলভ, সিন্ডিকেটে 4 জন এমপি। আপনার বাইরের যে এজেন্ট আছে, এজেন্টের তারা সিলেক্ট করে, তার ফ্যামিলি এবং তারা মিলে। অর্থাৎ সর্বত্র, আমার বক্তব্য হচ্ছে, সর্বত্র সরকারের কাছাকাছি লোক সব অনিষ্টর সাথে সম্পর্কিত। এখন তো বলবেন যে সরকারের অনিষ্ট বাইরের লোক নাই, আছে। বাইরের লোকরা কিন্তু ধরাছড়, অত কাছেও যাইতে পারবে না, সম্ভব না। এখন ধরেন বেনজিরের প্রশ্ন, বেনজির যখন আপনার ডিএমপি কমিশনার ছিল, তারপরে আইজিপি হয়েছে, সবগুলো স্টেজে। আমার প্রশ্নটা ভিন্ন, এই দেশে কি কোনো গোয়েন্দা সংস্থা নাই? এই দেশে কি কেউ, এই এখন আসার সময় হলো যে বড় লোকরা ট্যাক্স ফাঁকি দেয়, কিন্তু দরিদ্র রিক্সাওয়ালা কিন্তু ট্যাক্স ফাঁকি দেয় না, কারণ ও ভ্যাট যে দেয় ও নিজেও বোঝে না, ও দিয়ে দেয়। একটা সিগারেট বা বিড়ি খাইতে ও দিয়ে দেয়, কিন্তু বড় লোক ঠিকই ট্যাক্স ফাঁকি দেয়। কিন্তু এই ট্যাক্সের পয়সা দিয়ে আপনি বলেন যে বেনজির এরকম সাম্রাজ্য গড়ে তুলল। হ্যাঁ, আইজিপি অনেক ছিল, কিন্তু তার মতো বডি ল্যাঙ্গুয়েজ, এখনো ইউটিউবে যান, আজিজ আহমেদের বক্তব্য পাবেন, বেনজির আহমেদের বক্তব্য না করতে পারবে না। তারা যে গায়ে পড়ে যে এই যে অপকর্মগুলি করছে, তার খেসারত তো দিতে হবে। এবং আমি যে কথা বলছি, প্রায় 8টা মেডেল বেনজিরকে দেওয়া হয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই মিজানুর বিশ্ববিদ্যালয় থেকে ধরেন পিএইচডি নিচ্ছে, সেটাও অনেক কষ্ট করে নিল, পরিবেশনের নিচে, কিন্তু সততার শুদ্ধতার সনদ তাকে দেওয়া হয়েছে। আপনি বলেন এইটা, যে মূলত জমি জমা যা কিছু সম্পদ কিনেছে, কিন্তু আপনার ডিএমপি কমিশনার এবং আইজিপি থাকার সময় মূলত, এবং আপনার যে 1 উপজেলার সমান জায়গা কিনে ফেলছে, এই জায়গাটা কিন্তু প্রায় মাইনরিটি হিন্দুদের লোক, গরিব লোক, ধমকায় ওখানে আসছে। এখন পুলিশ নিয়োগ করছে, পুলিশ তার র্যাবে থাকার সময় পুলিশ নানান রকম ধমক দিয়ে নিছে। এখন ধরেন আমাদের সাংবাদিক শফিউর রহমানও একটা অভিযোগ দিয়েছে, তার পত্রিকা টেলিভিশন একটা লয়ে গেছে তার 2 মেয়ের নামে, আর আরেকজনের যে ফুটবল প্রচারক তার ভাই দিয়ে নিয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে একটা লোকের এমন ইমেজ দাঁড় করছে যে দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষ ব্যক্তির সাথে সম্পর্ক এত গভীর এবং একই অঞ্চলে বাড়ি, তার বিরোধিতা করলে ক্রসফায়ার। জি, আপনি বলছিলেন যে অপকর্মের খেসারত দিতে হবে, বিদেশে তো চলে গেল না, এটি বলছি, আসতেছি। এখন বিদেশে এই জায়গায় আমি শুরু করছিলাম, গেছি অন্য জায়গায়। আমি যেটা বলছি
যে ধরেন সে পাসপোর্ট ধরেন ভিসা লাগাইছে, ভিসা তো যখন তার বিরুদ্ধে এইটা যদি শুরু হলো, যখন পত্রিকায় কালের কণ্ঠে নিউজ ছাপা হলো, এর সঠিক বিচারটা যদি করতেই চাইতো তাহলে সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, অথবা আপনার এয়ারপোর্টে ইমিগ্রেশনে একটু জানাই দিলেই হইতো যে এই লোকটা আপাতত বিদেশ যাওয়ার দরকার নেই, আনঅফিসিয়ালি জানা দিলে তো আটকে যেত। ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেল সব। আপনি বলেন যান না 50,000 টাকা তুলতে কোনো ব্যাংক পান কিনা? সে এতগুলো টাকা তো নিশ্চয়ই 5 মিনিটে বস্তা ভরে টাকা লয়ে যায় নাই, টাকা ডলারই নিছে দেন গা, ডলার অথবা ইউরোতে চেঞ্জ করে নিছে নিশ্চয়ই। যারা দিছে, হ্যাঁ আইনে এটা আটকানোর ক্ষমতা নাই বুঝলাম, কিন্তু ডলার তো ক্রাইসিস, ডলার তো নাই, কোনো ব্যাংক তো ডলার দিচ্ছে না। মানুষ তো অনেকেই অভিযোগ করতেছে 50,000 টাকা নিতে গেলে দেয় না, টাকা নাই। হ্যাঁ, বেনজির সাহেব সব টাকা তুলে নিয়ে গেল, তার দুবাইতে ফ্ল্যাট বেশি বিক্রি করে ফেলছে, এখানে বসুন্ধরা তার বিল্ডিং ছিল বিক্রি করে ফেলছে সব। তাকে অর্থাৎ আইনের ফাঁক দিয়ে তাকে সময় দেওয়া হয়েছে। যে প্রশ্নটা অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে আমি করছিলাম, যে এই জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যখন বলেন বিদেশ থেকে ধরে এনে বিচার করা হবে, এটা আসলে কথা, এটা হলো ক্ষমতার বাইরে, এটা হলো স্টানবাজি, পলিটিক্যাল। যাদের সাথে আমাদের একমাত্র ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, হ্যাঁ, এই যে আওয়াজ দিছে না কয়দিন আগে তারেক রহমানকে ফিরে আনবো লন্ডন থেকে, কোনো অসম্ভব, অসম্ভব। এই যে দেখেন না, ওই যে এটা চালাকি করছে, ওই যে এমপি হত্যা মামলার আমেরিকা নাকি গেছে, ভারতের সাথে আমেরিকার কিন্তু চুক্তি আছে, যার ফলে ভারতের হেল্প নিচ্ছে। এখানে এক ধরনের বুদ্ধিমানের কাজ করছে, কারণ বাংলাদেশকে তো দিবে না, চুক্তিও নেই। আর দ্বিতীয়ত একটা কিন্তু ব্যারিয়ার আছে, অনেক দেশে কিন্তু ফাঁসির আদেশ, ফাঁসি নাই। যে দেশে ফাঁসির আইন নাই সেই দেশ কিন্তু আপনার নিশ্চিত ফাঁসি হবে এমন লোককে তারা নিরাপত্তার জন্য দেয় না, এটা আছে। আমাদের দেশে হয়তো এটা নাই। এই জন্য আমি বলবো যে বেনজির আগে মনে হয়েছে যে বিচার হলেও হইতে পারে, এখন মনে হচ্ছে যে আমাদের গ্রাম দেশে আগে আমি ছোটবেলায় দেখতাম যে যাদের আগে তো চাকরি বাকরির লোক কম ছিল, আপনার যাদের অগাধ জমি ছিল তাদের বলা হয়তো গৃহস্থ, গৃহস্থ আমাদের গ্রাম পাবনা বাড়িতে বলা হতো। তো ওই গৃহস্থ বাড়িতে চুরি হতো, তো যখন চোর আপনার চুরি করে নিয়ে যাইতো অনেকে গল্প করতো আর কি, যে চোররে কয় চুরি করো, গৃহস্থরে কয় সজাগ থাকো, দুই পক্ষেই থাকা। তো বেনজিরের ঘটনা আমার কাছে মনে হচ্ছে এরকম, যে মালদা কামাইছো যেগুলো পারো লয়ে বিদেশে যাও, নাহলে তুমি ধরা খেবে। এখন দেখেন 6 তারিখে আসে কিনা, যদি ফেরত আসে তাহলে বোঝা যাবে যে না ঠিক আছে আইনের, কিন্তু 6 তারিখে আসলে তাকে তো গ্রেপ্তার করা উচিত। এবং আপনার দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে কিন্তু গ্রেপ্তার করা, সেটা 6 তারিখে পরিষ্কার হবে। ওটা না আগেই পারে, ধরেন যত ভিভিড রিপোর্ট আসছে সেখানে যদি একটা আইটেম, একটা যে কোনো অভিযোগের একটা সত্য প্রমাণ করতে পারতো না, 7 দিনে যায় প্রমাণ করতে পারতো না। এখন না, তদন্ত হচ্ছে, ফাইন্ডিং পাইলে কোর্ট যদি বলে যে তাকে গ্রেপ্তার করো, এই করো, তাহলে পারবো। তার মানে আইনের ফাঁক দিয়ে উনি চলে যাবে না, আসবে গ্রেপ্তারের দরকার নেই। এই যে আইনের ফাঁক দিয়ে সে যদি আসে, যদি তার যে দুদকের যে নোটিশের জবাব দেওয়ার জন্য যদি আসে, তো তাকে আর বিদেশ যেতে না দিলে তো হয়। আর এরপরে কোর্ট কাছারি যেভাবে সিদ্ধান্ত দিয়ে, এই কথাটা কিন্তু রাজনীতির মাঠে আছে, এই যে চোররে কয় চুরি করো, গৃহস্থরে কয় সজাগ থাকো, ওই যে আসলে মানে দুই দিকে আসলে কি সরকার খেললো কিনা, খেলছে কিনা, সরকারের ব্যাপার না এইগুলো। তবে বিজনবের কথা ঠিক, ধরেন এই লোকটা ধরেন এত সমালোচনার মধ্যেও, এত ঝামেলার মধ্যে যদি 6 তারিখে এসে হাজিরা দেয়, তাহলে কিন্তু আইন কিন্তু বুঝে নিবে যে না পলাবে না, তাহলে আইনের প্রসেসটা শেষ করবে, পালাবে না। কিন্তু তাকে এর সাথে সাথে মানে কোর্টের পারমিশন ছাড়া সে বিদেশ যেতে পারবে না, এরকম বহু রকম ব্যবস্থা আছে। সেটা আমি মনে করি কোনো সমস্যা না। আরেকটা হচ্ছে যে মানে যে আজকে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না যে অনেক মানে সজ্জন ব্যক্তি যাদেরকে আমরা অনেক শিক্ষিত মার্জিত বলি, তারা দেশের উন্নয়নে অর্জনে চায় না।
প্রতিবন্ধকতা, হ্যাঁ, জ্ঞানী গুণীরাই। আমি বলি একইভাবে এই দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করে দুর্নীতির মাধ্যমে, অপকর্ম, অদক্ষতা, তারাও কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তি। আপনি বেনজিরের অন্য হিসাব কিতাব তো এটা আইন আদালত দেখবে, বাট হি ইজ ভেরি গুড স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের থেকে খুব স্মার্ট রেজাল্ট করা, এবং তার যে ফি ডিবিএ ডিগ্রি যেটা, it is also very genuine, কারণ I was the convener of that PhD committee, ডিফেন্স কমিটি, বাট খুব এক্সিলেন্ট পারফরমেন্স। এবং তার যে থিসিস সেটাও ওই জাতিসংঘ যে আমাদের বাহিনী আছে তাদের রেমিটেন্সের প্রো দেশের ইকোনমিতে কি ধরনের কন্ট্রিবিউশন করছে ওয়ার্ল্ড ওয়াইড। ইটস এ ইমাজিস বলছিলেন যে যেই তার দুর্নীতির যে খতিয়ান বেরিয়ে আসছে, সেখানে তিনি যখন শুদ্ধাচার না, আমি বলছি আর কি সেটা তো আলাদা বিষয়, কিন্তু তার একাডেমিক ব্যাপারটা যেটা আমি জানি এটা বলবো, আর বাকিটা শুদ্ধাচার যারা দিচ্ছে তারা জবাব দেয়। বাট কেউ যদি ইয়ে করে যে সে ডিগ্রি ভ্যালু করে, তো সেটা আমি আগেই বললাম, অ্যাজ দ্য কনভেনর অফ দ্যাট কমিটি অলসো, বাট ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এবং সে তার আমরা যে যাদেরকে ডিগ্রি দিই কোনো অংশে তার রিকোয়ারমেন্টের কোনো ঘাটতি ছিল না, এবং খুব ভালো কোয়ালিফাই করে একাধিকবার প্রেজেন্টেশন দিয়ে তাকে কোনো জায়গায় ওই ব্যাপারে ছাড় দেওয়া হয়নি। আই এম দ্য কনভেনর, আর আমার যেহেতু মানে এটাই আমার মূল কাজ, তো এই দিয়ে এটা কোনো সমস্যা না। এখন শুদ্ধাচার তারপরে ভালো মানুষের যে সার্টিফিকেট, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট একাডেমিক্যালি হি ইজ পারফেক্ট অ্যান্ড কোনো সমস্যা নেই তার। এটা আমি যেটা আবারও বলতে চাই, দেখেন আমাদের পুলিশের এইটা ধরো যে সম্পত্তি অর্জন সংক্রান্ত একটা কেলেঙ্কারি, বাট আমাদের অনেক আইজিপি বা অনেক গোয়েন্দা সংস্থার প্রধান আরো বড় বড় অপকর্মের সাথে, আপনি আমরা যখন মানে 21 গ্রেনেড হামলা বলি, তারপরে 10টা অস্ত্র মামলা বলি, এগুলো সবগুলোতে আমাদের সর্বোচ্চ পর্যায়ের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকরা জড়িত ছিল, প্রমাণিত। যেগুলো যেগুলো জেল, যাবজ্জীবন জেল বা ফাঁসি এরকম অবস্থার মধ্যে আছে। তো এইটা আমি বলছি এটা এক ধরনের দুর্নীতি। আরেকটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অস্ত্র চলাচল করার ঘটনার মতো তো ঘটছে। এমনিতে আপনার কাছে কি মনে হয় 6 জুন তিনি হাজিরা দেবেন? এমনিতে ঘটনা পরম্পরা আপনার কাছে কি মনে হয়? আমি দুইজনের ক্ষেত্রে বলবো। আজিজের ক্ষেত্রেও জেনারেল আজিজ ইজ অলসো ভালো অফিসার, সে এখন তার একটা পারিবারিক জীবন আছে, এবং অন্য যাই হোক সে কিন্তু খুব হুমলি, এবং হুমলি মানে হচ্ছে আত্মীয় স্বজন, ভাই বোন, নাতি টাতি নিয়ে। আমি বলবো ওনার একটা নাতিন আছে, তো ওর কাছেও প্রমাণিত হওয়ার দরকার যে আমার দাদা একটা মানে ভালো লোক ছিলেন, এই জন্য এদের এইগুলো ফেস করা উচিত। মানে যত যাই কিছু করছে ব্যানার্জি সাহেব, তার মেয়ে 3টার জন্যই তো করছে। আর মেয়ে 3টা যদি আমি বলছি দ্যাট ডিফারেন্ট ইস্যু। মেয়েদের কাছে আমার বাপ মানে খুব বড় একজন দুর্নীতিবাজ ছিলেন, এটা এই অথবা ছিলেন না, এটাই তো এখন বিষয়। প্রমাণ হওয়াটা তার নিজেরই স্বার্থে প্রমাণিত হওয়া দরকার, যে সে যদি কনফিডেন্ট হয় যে এগুলো যে করছে, যা যেভাবে করছে, এগুলোর সেটা হিসাব কিতাব সে তাকে দিতে হবে। একটু দৃষ্টি দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে। আজকেও আদালতে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষোভ জানিয়েছেন ডক্টর ইউনূস। মানে এই প্রসঙ্গটা এভাবে তুলতে চাই, যখন বেনজির আহমেদ এরকম নানা ইস্যু নিয়ে কথা বলছে, এগুলো তো অনেক অনেক টাকার বিষয়। সেখানে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের মাত্র 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের এই অভিযোগে মামলায় যখন একজন নোবেল জয়ীকে লোহার খাঁচার কাঠগড়ায় দেয়, তখন নিজেও ক্ষোভ প্রকাশ করেন। মানে না আমি জানি না আপনি 25 কোটি টাকার সাথে 1000 কোটি টাকা কেন আসছেন। এরশাদ সাহেবের যে 5 বছর জেল হয়েছিল, মাত্র 5 লক্ষ টাকার ঘটনা, ওইটা মাত্র 5 লক্ষ টাকা। ওই যে জনতা টাওয়ারের, সেটাও কেনার সময় ট্যাক্সের থেকে ধরে একটা 5 বছর জেল হয়ে, এবং বেগম খালেদা জিয়ার আমলে, গণতান্ত্রিক সরকারের আমলেই তো তার জেল হয়েছিল কোর্ট কাছারি করে। অতএব এটা আপনি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার কোনো ব্যাপার না। আপনি যেখানেই থাকুক না কেন, সে যদি নৈতিক স্খলন জড়িত, দেখেন আজকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না হয়তো যেই কোর্টে নিয়ে গেছে কোর্টের স্ট্রাকচারটা এরকম গ্রিল দেওয়া, দ্যাটস ডিফারেন্ট। ওনার জন্য একটা আলাদা কোর্ট বানানো হবে না। মানে মামলা যখন যাবে, আপনি একদিকে বলতেছেন আইন সবার জন্য সমান, তাহলে ইউনূস সাহেবের জন্য একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে হবে, শুনানি হবে। আমি সেটা বলছি।
তার ন্যায়সঙ্গত যেটা ন্যায্য বিচার সেটা অবশ্যই প্রত্যাশা আমরা করব এবং ইউনূস সাহেবকে কোনো হয়রানি না করবো। কিন্তু এখন দেখেন, আমি যতক্ষণ শুনছি যে এই কোর্টের এই এখতিয়ার আছে কিনা, এই কোর্টের এখতিয়ার আছে না, এই কোর্টে কেন বিচার হবে, এগুলো বলতেছে। কিন্তু ওখানে যে ঘটনাটা কি, 25 কোটি টাকার কি করছে জানেন? 25 কোটি টাকা শ্রমিকদের পাওনা নিয়ে যখন হচ্ছিল, বার্গেনিং করার জন্য দালাল লাগানো হয়েছিল। দুজন উকিল এটা মীমাংসা করছে। ওই যারা ট্রেড ইউনিয়নের নেতা ছিল তাদেরকে 5 কোটি, আর 2জন উকিল একদিনই তো 2.5 কোটি 3 কোটি করে পাইছে এক একজন, চেকের মাধ্যমে গেছে এগুলা। 2.5 কোটি টাকা 3 কোটি টাকা বাংলাদেশের কোনো উকিল যেগুলো এরা এই যে শ্রম আদালতের উকিল পাওয়ার কথা, এদের অ্যাকাউন্টেই টাকা গেছে। তো এই টাকাটা ভাগ করা হয়েছে, শ্রমিকদের সামান্য অল্প কিছু দিয়ে বাকি টাকাটা ট্রেড ইউনিয়নের নেতা এবং ইউনূস সাহেবের এই ইয়ে থেকে হিসাব থেকেই তো ইয়েতে গেছে। উকিলদেরকে টাকা দিয়েছে 5 কোটি টাকা না কত কোটি টাকা আমি জানি। এই প্রসঙ্গগুলো কিন্তু আসে না। যা বলা হচ্ছে এই আদালতের এখতিয়ার আছে কিনা, কেন হয়রানি করছে, কিন্তু ব্যক্তিগত টার্গেট করে তাকে অপমানিত করা হচ্ছে। আমি তো ভাবছিলাম যে আজকাল যে মামলাটা আমি পড়ে শুনলাম, মামলাটা ছিল এইটা যে একটা তার পারিবারিক একটা প্রতিষ্ঠানকে 9 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল, সেই ঋণ আবার মকুব করে দেওয়া হয়েছিল। এবং সেই প্রিন্টিং একটা কোম্পানি, প্যাকেজিং না প্রিন্টিং, সেই কোম্পানিকে বিভিন্ন সময়ে উইদাউট টেন্ডার গ্রামীণ ফোনের সমস্ত প্রকাশনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই মামলা তো আসতেছে, সেটা আরেকটা। অর্থাৎ এখন না, বহু আগে 9 কোটি টাকা তার পারিবারিক একটা প্রতিষ্ঠানকে লোন দেওয়া হয়েছিল তার আব্বার নামে, ইউনূস সাহেবের নামে, এবং সেই টাকাটা আবার অবলোবনও করে দেওয়া হয়েছিল। আরো তো বহু মামলা বাকি আছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছিলেন যে আর্থিক খাতের ছোট হোক বড় হোক কোনো বিষয়, ছোট আন্দোলন 5 লাখ টাকার জন্য এসএস সাহেব 5 বছর জেল হয়েছিল। আপনার ছুরি আর আপনার বাসার চাকর একটা চামচ ছুরি একই দৃষ্টিতে দেখবেন? আইনের তো দৃষ্টি বাইফোকাল হওয়া উচিত। একজন ভাইস চ্যান্সেলর প্রশ্ন ছুরি আউট করা আর একজন ওই অফিসের পিয়ন প্রশ্ন আউট করা, শাস্তি কি একরকম হওয়া উচিত? একটি ছোট্ট বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার আলোচনায় ফিরছে। দর্শক, নিউজ অন ভিউজ একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। এমএ আজিজ। এই যে আদালতের লোহার খাঁচার কাঠ গড়ায় দাঁড়ানোর ক্ষোভ ডক্টর ইউনূসের, আমি যে প্রশ্ন করছিলাম, প্রফেসর ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে পরিমাণটা বড় নয়, এই যে দুর্নীতি হলো কিনা, আর্থিক অনিয়ম। দেখেন, পরিমাণ আলাদাভাবে তো আইন করে নাই যে আপনি 1 লাখ টাকা চুরি করলে 1 বছর জেল হবে আর 100 কোটি টাকা চুরি করলে আপনার ফাঁসি হবে। আইন তো তা বলে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে গভীরতা, যেমন বেনজিরের আলোচনা আসছে। বেনজির যেহেতু একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এখন সাবেক, কিন্তু তার পরিমাণটা এত বেশি হয়েছে, এই জন্য আলোচনা হচ্ছে, ধিক্কার বেশি হচ্ছে। হয়তো বিচারক যখন বিচার করতে যাবে তার বিষয়টা কিন্তু ওইভাবেই তার মানসিকভাবে মনে করবে এটা একটা বড় জিনিস। হয়তো তার জেলের পরিমাণ বেশিও হতে পারে প্রমাণিত হলে। তো এখন ধরেন খাঁচায় দাঁড়ানো, এখন এটার বিষয়টা হচ্ছে কি, এটা কোর্ট বিচারালয় বুঝবে, ব্যক্তির উপরে নির্ভর করে। যেমন ধরেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে একবারে 1/11-এর সময় গ্রেপ্তার করা হলো, পাশাপাশি 2 বিল্ডিংয়ে রাখছে, খাবারও তারা আদান প্রদান করে খাইছে, তাদেরকে কিন্তু জেলখানায় ঢোকায় নেই ওই সময়। তারা দুটো কনসিডারেশন করছে, একটা হয়তো তারা জাতীয় নেতা নেত্রী, কোর্টে তো হাজির করা হতো না, কোর্টে হাজির জেলখানায় রাখা হয়নি না, আমি বলছি জেলখানায় না, না জেলখানায়, এই কোর্টে নিয়ে গেছে, ওই কাঠগড়াটার মধ্যে গ্রিল দেওয়া আছে, কাঠগড়া চেঞ্জ করবে না। এখন এই জন্যই এখন ধরেন অনেক আসামি যায়, তাদেরকে হয়তো সামনে চেয়ারে, এজলাসের সামনে চেয়ারে বসায় রাখে, আবার ধরেন অনেককে কাঠগড়ায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে লোয়ার কোর্ট, আমি শুনেছি বিচারপতি আসার আগে উনি গিয়ে ওখানে দাঁড়াইছেন, ছবিটি উঠানোর পরে বিচারপতি আসার সাথে সাথে উনি নেমে গেছেন। 2 মিনিটের ব্যাপার এটা, অনলি ফর 2 মিনিট। মানে পুরো জিনিসগুলোই এখন মিডিয়া কভারেজ পাওয়ার জিনিস করা হয়েছে। আচ্ছা, যাই 2 মিনিটের মতো ছিল, নিজে উঠে ওখানে দাঁড়াইছেন, আর জাজ সাহেব এসে ওনাকে সামনে নিয়ে আসছে, কিন্তু এর আগে ছবি উঠানো শেষ হয়েছে। যাই হোক, তো এখন বিষয় হলো 1, আর 2 হলো মামলার ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ যদি ক্রাইম করে মামলা তো হতেই হবে,
আইনের শাসন চাইলে এটা চাইতে হবে। কিন্তু ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কেসটা ফর্মুলেট করা যে প্রসেসে হয়েছে, তাতে বোঝা যায় যে ইউনূসকে হ্যারাস করার জন্যই মামলা করা হয়েছে। যেমন প্রথমে টেলিকমে 10 জনের এক গ্রুপ তাদের পাওনার জন্য মামলা করে, পরে আবার ফের দেখছে যে ওইটা তো শেষের দিকে আসে, 12 কোটি টাকা তার হয়েছে। কারণ বলা হয়েছে যে এটা যেহেতু ডোনেশন ট্রাস্টের টাকা, সুতরাং এখানে কোনো হবে না। ডক্টর ইউনূস যখন বলেন দেবদেবীর ইচ্ছায় অভিশাপ লেগেছে, কি বোঝাতে চান আসলে তিনি? না, তিনি আসলে দেবদেবী বলতে এটা তো আমি কি বুঝাতে চাইছেন এইটা, তারপরে আমরা যা বোঝার বুঝে গেছি, তিনি যা বুঝাতে চাইছেন। হ্যাঁ, তো এই জন্যেই হয়তো তিনি ইঙ্গিত করেছেন যে আগে তার সম্পর্কে যারা সমালোচনা করতো তাদের কারণেই হচ্ছে। লোয়ার কোর্টে তা হইতে পারে। লোয়ার কোর্টকে তা আমি বরাবরই বলি, এটা ওপেনলি বলি, লোয়ার কোর্ট এখন এক্সিকিউটিভের আন্ডারে। লোয়ার কোর্টকে বিচার বিভাগ নামকে আসতে এক্সিকিউটিভ আন্ডারে। লোয়ার কোর্টকে টেলিফোন করলে যা চাবেন তাই পাবেন। এখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থা কিছু পাওয়া যায়, তবুও তো দেখা গেছে না, বিশাল ব্যবসায়ী আছে না, তার ডেইলি স্টারের রিপোর্ট ছাপা হলো, বললো না যে তদন্ত করতে পারবে না, দুদক করুক, অমুক করুক, সময় দেওয়া হলো তাকে যাতে সে সব রেডি হতে পারে। তো এই জন্য বলছি যে বিচারক হচ্ছে আমাদের কাছে আল্লাহর পরে স্থান। এখন এটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কোনো বিচারের প্রসেস নিয়ে প্রশ্ন ওঠে, তখন তো স্বাভাবিকভাবে এটাতে কিন্তু বিচার বিভাগ বিতর্কিত হয়। যেমন ধরেন ইউনূসের ব্যাপার বললাম যে যদি 2 ফেসে কেস না করে 1 ফেসে করতো, তারপরে তাদেরকে বলা হলো যে তারা এটা শ্রমিকদের পয়সা দেওয়া হোক, তারা আন্ডারস্ট্যান্ডিং করতে ওই উকিলরা পয়সা বেশি দিচ্ছে, এটা সত্য। হ্যাঁ, এখন এইটা আপনার তাহলে কি ইউনূস তারা আন্ডারস্ট্যান্ডিং করছে, সে মীমাংসা চাইছে, এখন উকিলরা বেশি টাকা লয়ে গেছে। হ্যাঁ, শ্রমিকরা বরং, কিন্তু শ্রমিকরা যেটা নিছে সেটাও তো তারা স্বাক্ষর করে নিয়ে গেছে, চেকে নিয়ে গেছে, উকিলও নিয়ে গেছে। এখন ডাক্তার আর উকিলের ফিস তো হিসেব নেই। এখন উকিল যদি একজন উকিল কয় আমার 1 কোটি টাকা ফি, কি করবেন আপনি? এখন আপনি এটা অযৌক্তিক মনে করতে পারেন, আইনে কোথায় ফেলবেন এই প্রশ্নটা আমি জানি না। এখন ডাক্তার তো অনেকে 500 টাকা ফি নেয়, 1200 টাকা ফি নেয়, এখন আপনি কি বলবো আমি? ডক্টর ইউনূসের আইনজীবী যখন বলেন যে তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে অপমানিত করা হচ্ছে, তাহলে কি আপনি এই বক্তব্যে মানে কি বলবেন? না, অপমানিত মানে কি, আমি তো আগেই বললাম, কারণ কেসের স্টাইল, শুরুটার স্টাইলতে আমার কাছে মনে হয়েছে তাকে হ্যারাসও করা এটা ঠিক। কারণ ধরেন টেলিকমের কর্মচারী একবারে কেস করতে পারলো না, অথবা তাদের ইউনিয়ন থেকে কেস করতে পারলো না, গ্রুপ ধরে একবার 5-10 জন, আবার 10 জন, এইভাবে কেস করতেই থাকে একটার পর একটা, এবং আলাদা আলাদা কেস করছে, খেয়াল রাখেন, গ্রুপ ধরে না, যাতে 10 বার 20 বার তার যাইতে হয় কোর্টে, 20টা কেস ফেস করতে হয়, অর্থাৎ হয়রানির একটা এইগুলো হচ্ছে ব্যাড ইন্টেনশন। সে অপরাধ করলে তার বিচার হবে। এই দুটো তো এক কেস না, একটা কেস হচ্ছে যে শ্রমিকদের পাওনা ঠিকমতো দেওয়া হয় না, ওটার জন্য তো প্রথম যে মামলা, যেটা অলরেডি 6 মাস করে জেল হয়ে আছে ইয়েতে, আর এইটা হলো শ্রমিকদের একটা ফান্ডের টাকা, এইটা শ্রমিকদেরই পাওনা টাকা, এটা দিচ্ছিল না। তারা যখন মামলা মোকদ্দমা করছে, করার পরে এটাকে নিষ্পত্তি করার চেষ্টা করছে, মানে টাকা দিয়ে শ্রমিকরা তাদেরকে কিছু দিচ্ছে। আর আমি জানি না, বাংলাদেশে অবশ্যই আপনি একটা এই মামলায় 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা ফিস দিবেন, এটা বেশি সময় একটু প্রশ্ন বদল করে আপনাকে দিয়ে শুরু করি। প্রফেসর ডক্টর মিজানুর রহমান, এই যে সিপিডি আজকে বলছিল যে কিছু ব্যবসায়ীকে সুবিধা দিয়ে সরকার এখন নিত্য পণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলেছে, আর শ্রীলঙ্কার মতোই মূল্যস্ফীতি, অর্থাৎ শ্রীলঙ্কার চেয়েও বেশি, এটা আসলে লজ্জার। এই সিপিডির এই পর্যবেক্ষণকে আপনি কিভাবে দেখবেন? না, আমি তো এই কথাটা বহুবার বলছি, আমাদের ব্যবসায়ীদের সুযোগ দেয়া না, অর্থাৎ অবস্থাটাই এমন তৈরি হয়েছে যে এই কয়জনের বাইরে, অর্থাৎ আমাদের যে নিত্য প্রয়োজনীয় 5-7টা পণ্য আছে, এগুলো নিয়ে আমি বহুবার এই কথা বলছি, এমন একটা অবস্থা তৈরি হলো যে আসলে ইন্টারন্যাশনাল যে এখন ট্রেড, যে প্রসেসে এই সয়াবিন, চিনি, তারপরে আটা, গম, মদেজি, এইসব জিনিসগুলো আনা হয় না, আবশ্যকীয় পণ্যগুলো, এইগুলো আনার জন্য আসলে আগে অনেক আমদানিকারক ছিল, ও তারা হয়তো কেউ হয়তো 100 টন, 200 টন, 500 টন এরকম আনতো, কিন্তু এই সুযোগগুলো এখন আর দুনিয়াতে নাই। আপনাকে আনতে হলে এটা বাল্ক, অর্থাৎ সয়াবিন তেল হলে বড় ট্যাঙ্কার, অথবা
সো গম আনতে গেলে এটা এখন বাল্কে আসে, বস্তা করে গম আসে না। আর এগুলোর যে আনার যে মিনিমাম সাইজ, ইকোনমিক সাইজ, কারণ 64,000 মেট্রিক টন, 65,000 মেট্রিক টন। তো এই 65,000 মেট্রিকের, আর আমি আনি 65,000 মেট্রিক টন, আপনি আনেন 10 টন, আপনি জীবনেও আমার সাথে কম্পিট করতে পারবেন না, আপনার উচ্ছেদ অনুভব হবে। এটা হলো পুঁজিবাদী ব্যবস্থার। এখন এই 5টা-7টা কোম্পানি, এটা 5টা কোম্পানি, ইভেন আপনি হবেন যে আমাদের যে চিনির আমাদের 6,000 মেট্রিক টন চিনি লাগে প্রতিদিন, 6,000 মেট্রিক টন চিনি লাগে। এর মধ্যে 3,500 বা 3,600 মেট্রিক টন হলো ফ্রেশ চিনি, বুঝে গেছে? দ্যাট ইজ 50% অফ দ্য টোটাল চিনি যেটা প্রতিদিন বিক্রি হয় এটা। তো এখন এই কোম্পানিগুলো স্কেলের একটা সুবিধা পাওয়ার কারণে এখন আর কেউ তো আসতে পারতেছে না, এটা একটা প্রতিযোগিতায় টিকতে পারবেও না, যেটা আমি বারবার বলছিলাম। এখন এটা কার দোষ, ওদেরই দোষ কিনা, নাস্তানাবুদ অবস্থা তো সাধারণ ডিফারেন্ট ইস্যু। আর সিপিডি যেটা বলছে এইটাই শেষ কথা বা এটাই ফাইনাল কথা না। আমি যেটা বলছি যে এটার পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের যে চকবাজারে বা খাতুনগঞ্জে ছোট ছোট ব্যবসায়ী যারা আগে এই জিনিসগুলো ইম্পোর্ট করতো, তাদের 5-10 জন করে কোঅপারেটিভ করে দিয়ে তাদেরকে সেই পরিমাণ পুঁজির সংস্থান করা ব্যাংকগুলোর থেকে, এবং তারা যাতে ইম্পোর্টারের সংখ্যা আপনি যত না বাড়াতে না পারবেন, তাহলে এই সিটিপি যেগুলো আছে এইসব কথা দিয়ে তো আসলে কোনো কাজের কাজ হবে না। সাম্প্রতিক সময়ে সিপিডি কিন্তু অর্থনীতি নিয়ে নানা শঙ্কার কিছু কথা বলেছে, আসলে কি এত শঙ্কার কারণ আছে কিনা? না, মানে এইসব কথা বললো যখন কেউ বলে শঙ্কার কারণ, সে বরং আমি বলি যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইনফোর্স। আপনার ডিসিশন মেকিং এ এই কথাগুলোর গুরুত্ব আপনাকে নিতে হবে। আপনাকে এটাকে ইগনোর না করে এর মধ্যে যদি কোনো কিছু থাকে পথ নির্দেশনামূলক বা ডাইরেক্টিভস থাকে যেটা নিলে আপনার কাজ হবে, সেটা নেওয়া উচিত। সবকিছু নেগেটিভ করার দরকার নেই, ওখানে সবকিছু একেবারে ওনারা যেটা বলছেন এটাই চূড়ান্ত কথা মনে করারও দরকার নাই। আর এটা মানে এরা ফালতু কিছু জানে না কিছু এরকম মনে করার দরকার নেই। ওখান থেকে আপনার একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এটা তো স্বীকার করতে হবে। কারণ আমাদের ডলার, বৈদেশিক মুদ্রা, তারপরে আমাদের এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, এগুলোতে অনেক জায়গাতে আমাদের একটা স্ট্যাগনেশন হয়ে আসছে না। তো সেটা যেখান থেকে আমার যাহা কিছু ভালো নেয়ার, এটা আমাকে দিতে হবে। এটা সেটা সিবিডি বলো আর আইএমএফ এর কথা বলো, আইএমএফ যে কথাগুলো বলছে এগুলো কিন্তু আমরা বহু বছর বলতেছি, আমাদের কথা তো শুনেন না, এখন আইএমএফ এর কথা শুনছেন। আপনি বেশি সময় নিয়ে একটু শুনে আসি। এমনি আজিজ, এই যে সিপিডির অর্থনৈতিক উদ্বেগ পরিস্থিতি নিয়ে আপনি কি? না দেখেন, অর্থনৈতিক উদ্বেগ এটা তো সবাই স্বীকার করে। এখন ক্রাইসিস তো আছে। ধরেন আইএমএফ এর থিওরি অনুযায়ী আমাদের আপনার নেট রিজার্ভ হলো $13 বিলিয়ন নেমেছে, অর্থাৎ ক্রাইসিস ফেস করার মতো রিজার্ভ কিন্তু এখন নাই। আমাদের $5 বিলিয়ন ইম্পোর্ট লাগে, এবং আমাদের কোনো বড় মেশিনারিজ কোনো ইম্পোর্ট হচ্ছে না, ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো নাই। এখন এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপ $1 বিলিয়ন। এখন আমরা যে লোন নিয়েছি, লোন হয়ে গেছে প্রায় $150 কোটি ডলার। তো এটার তো ইন্টারেস্ট আবার পে করতে হবে। সুতরাং সব মিলে যদি আমাদের আয় বাড়ানো না যায়, ধরেন শ্রীলঙ্কার উদাহরণ সিপিডি কিন্তু আসছে যে তাদের মুদ্রাস্ফীতি আমাদের মুদ্রাস্ফীতি 9 থেকে 10 এর ভিতরে রেঞ্জের মধ্যে থাকে। তো শ্রীলঙ্কা এর চেয়ে বেটার অবস্থায় গেছে। ওখানে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক কিন্তু এই মুদ্রাস্ফীতি বা অর্থনীতিটাকে বলা হয়েছে যে এটা আনা। যেমন ধরেন শ্রীলঙ্কায় এক জরিপে এসছে যে ভারতের গভর্নর তার রেটিং এ, শ্রীলঙ্কা A-, ভিয়েতনাম A+, বাংলাদেশ হলো ডি, অর্থাৎ বটম লাইনে। এতে প্রমাণ করে যে বাংলাদেশের গভর্নর অযোগ্য এটা বলবেন। আসলে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে, ওই যে অর্থ মন্ত্রণালয় একটা সেল করে রাখছে, সব কিছুতে ইন্টারফেয়ার করে। তো সুতরাং স্বাধীনভাবে তো বাংলাদেশ ব্যাংক কাজও করতে পারে না। সুতরাং এখানে তারপরে ধরেন তিনি গভর্নর যিনি হয়েছেন তিনি তো পিওর অ্যান্ড সিম্পল একজন ব্যুরোক্রেট। সুতরাং এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক বারবার যে ডিসিশন নিচ্ছে, এই ধরেন টাকার মূল্য এই ওপেন মার্কেটে ছেড়ে দেওয়া, ডলারের মূল্য মার্কেটে, নানাভাবে নানান প্র্যাকটিস, কখনো টাকা ছাপানো, এগুলো হচ্ছে, এগুলো হবে।
কিন্তু এটাতে ফল দিচ্ছে বলে মনে হচ্ছে না। মূল কথা হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক সামগ্রিক অবস্থা, মার্কেট ভ্যালু বেড়ে যাবে, IMF এর শর্ত অনুযায়ী প্রত্যেকটা ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। এখন ধরেন প্রতি বছরে 3 বার করে বিদ্যুতের দাম, 4 বার করে বিদ্যুতের দাম বাড়াইতে হবে। 3 বছরে 12 বার যদি বিদ্যুতের দাম বাড়ে, বলাই হয় বিদ্যুৎ হচ্ছে, পাওয়ার হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। বাজার মূল্য তো বাড়বেই, সবকিছুর এফেক্ট তার ভিতরে পড়বে। সুতরাং আমরা আসলে একটা ক্রাইসিসে আছি। এইখানেই আমি বলবো যে এইখানেই রাজনীতিবিদদের দায়িত্ব ছিল যে ওকে তারাও, ওকে খেতাও, এগুলো বাদ দিয়ে একটা জাতীয় কনসেনসাস কিন্তু দরকার। এটা ন্যাশনাল ক্রাইসিসের দিকে আমরা বলবো না ক্রাইসিসে আছি, বাট সামনে তো ক্রাইসিস মনে হচ্ছে। সেখানে কিন্তু এটাকে জাতীয় ইস্যু হিসেবে নিয়ে সবাই এক জায়গায় একমত। ভারতে আপনি দেখেন না, করোনাকালে আপনার কংগ্রেস মোদির সাথে কথা বলছে না, জাতীয় ইস্যুগুলোতে এক হয় না। কোনো কিছু জিজ্ঞেস করলে দেখবেন ওই যে রাহুল গান্ধী হেউ কয়ে যে না এটা আমাদের নিজস্ব ব্যাপার। আমাদের বাংলাদেশে কিন্তু সেটা হচ্ছে না। আমাদের বাংলাদেশে একে অপরকে ঘায়েল করার জন্য যা পারে তাই করে যাচ্ছে। এইটা হলো মূল সমস্যা। আমাদের যেসব সমস্যা আছে, এখন ধরেন এই যে প্রবাসী মালয়েশিয়ার থেকে আপনার 4 জন MP এবং তার পরিবারের লোক ইনভলভ। আপনি কি এই যে 20,000 লোক আটকায় গেল, তারা যে বেঁচে টাকা দিল, ঘাট ধরে আটকে তুলতে পারবেন না তো, কারণ তারা তো সরকারি লোক। যেই 4টে রিক্রুটিং এজেন্সির কথা পত্রিকা আসছে, এদের কারণে যাইতে পারে না, এটা ঠিক। এদের কোনো এটা অন্যান্য হলে এজেন্সি, এদের ব্যবসাটা বড় মালয়েশিয়ার সাথে, কিন্তু এদের কারণে যাইতে পারে না এরকম ঘটনা কিন্তু না। এটার হয়ে গেল 2 জায়গায় ওই কিছু সিন্ডিকেট, যেটা খারাপ হতো। সিন্ডিকেট তো ছিল ভালো কাজের জন্য, যখন ভালো কাজের লোকের জন্য কতগুলো লোক যখন একসাথে মিলিত হয়, ডিকশনারিতে দেখেন না, ওয়েবসাইট ডিকশনারিতে, সেটাকে সিন্ডিকেট বলে। আমাদের এটা খারাপ। আর সিডিপোতে ওইটাও বলছে যে ভারত এবং শ্রীলঙ্কার তুলনায় এখনো আমাদের রিজার্ভ কমতে কমতে যা আছে, এটা তাও শ্রীলঙ্কা কয়েক গুণ বেশি, আর পাকিস্তানের থেকেও 2 গুণের বেশি। আর পাকিস্তানের রুপি এখনো 275 টাকা $1, এবং শ্রীলঙ্কা তো এটা 250 টাকার কাছাকাছি। হাতে বেশি সময় না, একটু বিষয় আপনাদের দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবে। যে আজিজ বলছিলেন যে একত্রে বসা, সেই জায়গাটা যুক্ত করতে চাই। আজকে টিআইবি নির্বাচন কমিশনের সাথে একটু বৈঠকে বসেছিল, সেখানে থেকে তারা বলছে যে 53 বছরের যে নির্বাচনী ব্যবস্থা, সেটা এখন ঢেলে সাজানোর দরকার, তাদের এই পরামর্শ। আর ইসি বলছেন বা নির্বাচন কমিশন বলছে যে চলমান যে প্রকট আসলে রাজনৈতিক বৈরিতা, এইটার অবসানে আসলে আলোচনায় বসা দরকার। এই কথাগুলো আমরা সবাই বলি, কিন্তু এই উদ্যোগটাকে নেবে, এই সমাধানটা আসলে কিভাবে মিলবে? আচ্ছা, প্রথমে বলি আজকে ওখানে যে টিআইবি যে পরামর্শ করেছে, এর মধ্যে কিন্তু ইভিএম এর পক্ষেও দেখলাম টিআইবি আমাদের ইভিএম এর পক্ষে কথা বলছে। কারণ আমরা তো ডিজিটাল দুনিয়া এখন আর পিছনের দিকে ফিরে যাবো না। ভারতে যে এত বড় নির্বাচন হয়ে গেল, ওটা তো ইভিএম মেশিন দিয়ে হলো। এই একটা। আরটা হচ্ছে যে আমাদের প্রতিনিধিত্বশীল গণতন্ত্র ইত্যাদি। মূল ব্যাপারটা এখানে না। আমাদের পলিটিক্সে কতগুলো ওই যে সিন্ডিকেট শব্দটাকে যেরকম একটা নেতিবাচক নিয়ে গেছে, একইভাবে নেতৃত্ব বলে নেতাদেরকে প্রশংসা করতে করতে আপোষের নেতা, আপোষের নেত্রী শব্দটা ইউজ করছি। করে কি করছি আমরা? সর্বনাশটা যেখানে করছেন, এই নেতৃত্ব আর আপোষ এই দুইটা মানে বিপরীত শব্দ তো না। আপনি যেটা করতে হবে, নেতৃত্বের অন্যতম গুণাবলীর মধ্যে একটা হলো ফ্লেক্সিবিলিটি। এটারও কিন্তু একটা কাছাকাছি অর্থ হচ্ছে আপোষ করা। আপনি পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আপোষ করতে হবে। ফ্লেক্সিবিলিটি যদি না থাকে কোনো নেতার, তাহলে কিন্তু সে নেতাই না। কিন্তু আমাদের এখানে মানুষকে নেত্রী বানাইছে, আপোষের নেত্রী। তো সেই জন্য এটাতেই বেরিয়ে আসতে হবে, এবং সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, আলোচনা, এই কাজগুলো কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে, এবং এর মাধ্যমে এটা সমাধান। কিন্তু এই জায়গায় তো বলা হচ্ছে যে রাজনৈতিক বৈরিতা যে প্রকট, সেখানে সমঝোতা, আলোচনা কিভাবে? তারপরেও আলোচনাই এই যেগুলো বলা হয় রাজপথে সমাধান হয়ে যাবে, এই দিন শেষ হয়ে গেছে দুনিয়াতে। রাজপথে এটা মহাবিরোধ, এটা একদিনে হয়ে যেত। আলোচনার মাধ্যমেই করতে হবে, এই সমঝোতার মাধ্যমে আলোচনা যেতে হবে। এটার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা, আমি তো মনে করি সরকারি দল যেহেতু ক্ষমতায় যারা আছে, 20 বছর প্রায় হয়ে যাচ্ছে ক্ষমতায়, তাদের দায়িত্ব বেশি, এবং সেখানে যাতে একটা ভালো একটা বিরোধী দল দেশে থাকে, এবং সেই ভালো বিরোধী দল বলতে আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা, যে সকল সাম্যের বাংলাদেশ, মানবীয়, সেই পক্ষেও, অর্থাৎ যেই দলটা
বিরোধী দল থাকবে, সেটাও কিন্তু মুক্তির একটা পক্ষ। এই দায়িত্বটা কিন্তু সরকারকেই নিতে হবে মানে সরকার একটু সুযোগ করে দিতে হবে, প্রতিবন্ধকতা তৈরি করতে না যেন করে, সেটা আমি বলবো। জি, এবার যে টিআইবির পরামর্শ আমাদের ইসি যে বললেন, আর এই যে সাথে একটি মন্তব্য এলো যে রাজপথে আসলে এখনকার দুনিয়ার সমাধান হয় না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে সমস্যা সেখানেই আলোচনা, সেই পরিস্থিতিটা বাংলাদেশে নাই। কারণটা আমি যেটা লিখেছি, সমকালে ছাপাও হয়েছে, যে আমাদের যে সংবিধান এই সংবিধানের সর্বময় ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, এবং যিনি ক্ষমতায় যাবেন তিনি ক্ষমতার সংবিধান অনুযায়ী যদি প্র্যাকটিস করে তিনি কিন্তু একক ক্ষমতার অধিকারী হয়ে যান। এখানে কিন্তু আমি বলবো গণতন্ত্রের সাথে বৈপরীত্য, এবং কোনো বড় দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই। তা আপনার আলোচনাটা আসবে কোত্থেকে? চর্চাই তো নেই, কালচারটাই তো নেই গণতন্ত্রের পার্টিগুলোর মধ্যে। সুতরাং গণতন্ত্রের চর্চাইটাই হচ্ছে যেখানে সমস্যা সেখানে আলোচনা, চর্চাই তো নাই। আলোচনা হবে কি? আমি থাকবো, সে থাকবে না, এই হলো অ্যাটিটিউড। সুতরাং আমার মনে হয় যেটা বলছেন, ধরেন আলোচনা করে সমাধান হবে না। ধরেন এই যে ম্যান্ডেলা তো জীবনে জেলেই খাটলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডি ক্লার্কের সাথে বেরোয় আপোষ করছে না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে। তারা তো তাদের দোষ ত্রুটি সব, আমাদের জাতীয় ক্ষত আছে অনেকগুলি, অবশ্যই তার স্বীকার করে এই সাউথ আফ্রিকার উদাহরণটা মোটেই একটা ভালো উদাহরণ। এই জন্য পৃথিবীতে এখন সবচেয়ে জঘন্য যে কটা দেশ আছে সেটা তারপরে ওটা কাজ করে নেই। এখন পৃথিবীতে মানে শুধু কেপটাউনের দিনে 50 জন লোক খুন হয়। পৃথিবীতে আইন শৃঙ্খলার দিক থেকে সবচেয়ে বাজে যে দেশটা, এটা হলো সাউথ আফ্রিকা। এটা তো বলতেছে কি ওই দলটাই তো ক্ষমতায় আছে, এই ম্যান্ডেলার দলটাই ক্ষমতা আছে, এইবার হয়তো একটু ক্ষমতা কমছে, বাট এইটাও কাজ করে নাই। মানে আমি বলছি যে কেবলমাত্র আলোচনা করে মিটমাট হয়ে গেলে উপর দিয়ে জিনিস হবে না। আমি যে আবারও সেই জায়গাটায় আসছি, আলোচনা করলাম করিডোরে, ঠিক আছে, আপনি পাকিস্তানি মুসলিম লীগ দ্বারা রাজনীতিটা আপনি করেন, আর আমি প্রগতিশীল দ্বারা বাংলাদেশ রাজনীতি করি, শেষ পর্যন্ত কি আবার একই সমস্যা হবে। সেই জন্য বলতে হবে আমিও বাংলাদেশ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র যে রাজনীতিতে বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষ, এবং এই যে আবার যদি রাজনীতি করে করে আবার মোদির মতো একটা কিনা ধ্যানকারীকে আমরা ক্ষমতা বসাই দিই, এটা তো আমাদের মুক্তিযুদ্ধের সাথে যাবে না। যারা ধ্যান ক্ষমতায় আসবে, যেটা বলতে চাচ্ছি যে কোনো রাজনীতির কোনো বিষয় বিতর্কের ঊর্ধ্বে নয়, এক একজন এক এক রকম চাইবে। যেমন আমি মনে করি যে আমাদের দেশের রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলি এই যে ওয়েস্টমিনস্টার সিস্টেমের গণতান্ত্রিক চর্চায় ব্যর্থ হয়ে গেছে, তাদের দ্বারা এই ভাবে ইলেকশন করা সম্ভব নয়। সুতরাং এটা নিয়েও বিতর্ক আছে। তারপরেও আমি বলবো মন্দের ভালো, আনুপাতিক নির্বাচনে যাওয়া উচিত। এখন এই জায়গায় চলে আসছে দেশ, আনুপাতিক পার্টি যাবে ইলেকশনে, যারা মেজরিটি যে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সিট পাবে, তাহলে তো আর ওই ভোট দখল করার প্রবণতা থাকবে না, নমিনেশন বিধান থাকবে না, পার্টি ইলেকশন করবে। আমাদের ওই জায়গায় যেতে হবে এখন আপাতত, কিন্তু ওটাও কিন্তু ফুল প্রুফ না। তবে বিশ্বের অধিকাংশ দেশ কিন্তু এই জায়গায় চলে যাচ্ছে, গণতন্ত্র ওয়ার্ক করতেছে না। আপনি দেখেন, যদি বলা হয় যে একটা দেশ দেখান তো পুরো পিওর গণতন্ত্র আছে, একটা দেশও বার করতে পারবেন না। সব জায়গায় জোড়াতালির গণতন্ত্র। হ্যাঁ, আমরা বরাবরই বলতাম ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ, মোদি তো একদম উগ্র, মানে মৌলবাদী বলবো না, উগ্র হিন্দুত্ববাদী পলিটিক্স মোদি তো আবার তৃতীয়বারের মতো হবে, হাসতে যাচ্ছেন হয়তো, কিছু করার নাই। এই বিহার উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে শত শত মাইলের মধ্যে তো শিক্ষা দীক্ষা ওইভাবে আগাই নাই তো, এগুলো ধর্মান্ধতা তো রয়ে গেছে। এবার একই জিনিস আমাদের, আপনি যদি ওরকম একটা সুযোগ করে দেন, ধর্মান্ধতা আমাদের দেশেও ওইটা হয়ে যাবে। সেই জন্য আমি আবার বলছি, আন্ডারস্ট্যান্ডিংটা ওখানেই হইতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, সেখানে যেই ক্ষমতা আসুক এটার থেকে আমরা বিচ্যুত। আপনি কি তাই মনে করেন? যে বিষয়টা হচ্ছে যে দেশ 53 বছর পরে কম বেশি সবাই দায়ী। হ্যাঁ, আওয়ামী লীগও 86 সালে জামাতকে নিয়ে ইলেকশন করছে না, হেল্প নিছে না। যার যখন হেফাজতের সাথে এখন আবার কওমি জন নিয়ে নিছে না। সুতরাং যার যখন সুবিধা তখন, এখন আমার বক্তব্য হচ্ছে এখন আনুপাতিক নির্বাচনে যাওয়া উচিত এবং রাজনীতি দিয়ে মোকাবেলা করে আউট করতে। দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।